আমার নাম সুলতানা বিলকিস। সুলতানা বিলকিস, বয়স কত এখন? আমার বয়স এখন 39। ওকে, তো আমরা একেবারে শৈশব থেকে শুরু করি। তার আগে একটু যদি জানতে চাই আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা বরিশালে। বরিশালে, ওকে, শুরু করুন আপনি যেখান থেকে বলার ইচ্ছে। আমি যখন ছোট তখন যতটুকু মানে যখন থেকে আমার মেমোরিতে আছে যে সেটা হলো আমরা 4 বোন, আমার বাবা স্কুল টিচার। তো আমি প্রচণ্ড রকমের দুষ্ট ছিলাম। আচ্ছা, এত পরিমাণ দুষ্ট ছিলাম যেটা আপনি মানে আমি এখন চিন্তা করি যে আমি কি আসলে তখন মেয়ে ছিলাম নাকি ছেলে ছিলাম। ছেলেরা সাধারণত দুষ্ট হয়, হ্যাঁ ছেলেরা দুষ্ট হয় না। অর্থাৎ ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব ধরনের খেলা থাকতেন। হ্যাঁ, খেলতাম। তখনকার সময় কিন্তু আমাদের মানে ক্রিকেট খেলাটা আমরা কি দিয়ে, সুপারি দিয়ে, ব্যাট দিয়ে খেলতাম। আচ্ছা আচ্ছা। অর্থাৎ খেলাটা আমাকে প্রচন্ড রকমের, আব্বা ছিল প্রচন্ড রকমের রাগী একটা মানুষ। আব্বার মার খায়নি এরকম আমি না, শুধু আমাদের বাড়িতে কেউ আছে কিনা আমি জানি না। ওকে, অর্থাৎ আব্বা এত ভয়ঙ্কর রকমের রাগী একটা মানুষ। তো আমি যে এই দুষ্টামিগুলা করতাম কিংবা আমি যে এই খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম না, এবং এটার পরিবর্তিতে যে আব্বাকে আমার মার খেতে হবে এটা আমার মাথায় কিন্তু কাজ করতো না কখনো। আচ্ছা, যে আব্বা আমাকে পরবর্তীতে মারবে। যাই হোক, আপনি মারলেও আপনি দুষ্টুমির মধ্যেই থাকতেন, দুষ্টুমির ভিতরেই থাকতাম। তো একবার কি হলো, আমি আপনার ইসে গেলাম, ওই যে আমি যখন ক্লাস 6 কি 7-এ পড়ি তখন আমাদের বাড়িতে অনেক বড় বাড়ি, আমাদের ফুফু চাচা কাজিন মিলে অনেক, আমরা প্রায় 17-18 জন একটা স্কুলে পড়ি। আচ্ছা আচ্ছা। তো আমার 2টা ফুফু আমাকে বললো কি চল কোথাও ঘুরে আসি। তো বাড়ির পাশে, আমাদের বাড়িটা কিন্তু একদম একটা গ্রাম, তো বাড়ির পাশে একটা গ্রামে গেলাম, মানে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে। সেখানে গিয়ে ফুফুরা বললো কি কাঁঠাল চুরি করতে হবে। কাঁঠাল চুরি করব ভালো কথা, কিন্তু কাঁঠালটা আমি কিভাবে নিয়ে আসবো বাড়িতে, আমরা তো নিয়ে আসতে পারবো না। কাঁঠালটা বাগানেই রেখে আসলাম, পাতা দিয়ে ঢেকে রেখে আসলাম, এবং ওই কাঁঠাল প্রতিদিন গিয়ে দেখতেছি যে কাঁঠাল পাকছে কিনা। তো সেখান থেকে প্রতিদিন আমরা যেদিন দেখলাম যে একটু নরম হয়েছে, তারপরের দিন আমি এবং আমার 2 ফুফু ওই জঙ্গলের ভিতরে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম যে কাঁঠাল পুরোটাই পেকেছে, তার মানে তারপর দিন খাওয়ার মতো অবস্থা হবে। আমার 2 ফুফুই কি করলো, তারা 2টো পলিথিন ব্যাগ নিয়ে গেল ওই কাঁঠাল ভেঙে নিয়ে আসার জন্য, বাড়িতে নিয়ে আসবে। কিন্তু আমার দ্বারা তো সম্ভব না ওই কাঁঠাল বাড়িতে নিয়ে আসা, কেননা তাহলে পিঠে মার একটাও নিচে পড়বে না, আমার মায়ের কিংবা আমার বাবার। আমি কিন্তু জানি যে এইসব কাজ করলে আমার বাবা মা আমাকে মারবে, কিন্তু আমি ওই সব কাজ এইগুলা নিয়েই এসেছিলাম। তো যাই হোক, ক্লাস 9 পর্যন্ত আমি গ্রামের বাড়িতে ছিলাম। ক্লাস 10-এ যখন উঠলাম তখন আব্বা যে স্কুলের টিচার, সেই স্কুলটা ছিল খুব নামকরা স্কুল এবং রেজাল্ট খুব ভালো হতো। তো আমি তখন ক্লাস 9-এ যখন পড়ি তখনই আব্বা ডিসিশন নিল যে আমাকে ওই স্কুলে নিয়ে যাবে। তো আমার রেজিস্ট্রেশন করালো, কিন্তু আমি 9-এর বছর আমাদের গ্রামের বাড়িতে থাকলাম। ক্লাস 10-এ যখন উঠলাম তখন আমি আব্বা ওই যে স্কুলের টিচার ওখানে চলে গেলাম। তো আব্বা যেহেতু ওই স্কুলের টিচার, সেখানে আমাকে আর এই দুষ্টামিগুলো করা যাবে না, এটা আমার মাথায় আসলো। তখন থেকে আমি পুরোপুরি শান্ত এবং ভদ্র একটা মানুষ। তো আমি যখন স্কুলে যেতাম সকাল থেকেই শুরু হতো, আসলে সকাল 8টা থেকেই প্রাইভেট, তারপরে স্কুল, তারপরে ছুটির পরে আবার প্রাইভেট, এই করেই আমার ক্লাস 10টা চলে গেল নানা বাড়িতে বসে। নানা বাড়ির পাশেই ছিল আমার ওই আব্বার স্কুলটা। তো ওখানে যেহেতু আব্বার স্কুল এবং আমি ওখানে লেখাপড়া করি, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এটা আমার মাথায় লেখাপড়ার প্রতি প্রচণ্ড রকমের ছিল ছোটবেলা থেকেই। তো লেখাপড়া নিয়েই এই একটা বছর চলে গেল। তারপরে আমি এসএসসি পাশ করলাম, এসএসসিতে খুব ভালোই রেজাল্ট করলাম। কলেজে যখন ভর্তি হলাম, কলেজটা ছিল আমাদের বাড়ি থেকে 8 কিলো পায়ে হেঁটে যাওয়ার পথ। ওকে, মানে পায়ে হেঁটে 8 কিলো যেতে হবে আপনাকে? 8 কিলো। আচ্ছা। তারপরে নদী পার হতে হবে, নদী পার হয়ে আবার 2 কিলো পথ। এই 10 কিলো রেগুলার আপনাকে যেতে হবে? 10 কিলো আমাকে কলেজে যেতে হলে এই 10 কিলো আমাকে হেঁটে যেতে হবে। হ্যাঁ। এবং এই 10 কিলো পথ আমি প্রতিদিন হেঁটে যাচ্ছি এবং হেঁটে আসতেছি। হেঁটে যেতেন আপনি? হ্যাঁ।
একা। ওয়াও, তারপর একা আমি হেঁটে যাচ্ছি এবং হেঁটে আসতেছি। ওখান থেকে আমি এভাবে আমি কিন্তু এসএসসি পাশ করলাম। এসএসসিতেও আমি তখন সায়েন্স নিব, কিন্তু সায়েন্স আমি নিতে পারি না, যেহেতু আমাকে এত দূর যেতে হচ্ছে এবং সায়েন্স নিলে আমাকে রেগুলার ক্লাস করতে হবে, হয়তো বর্ষার সময় আমি ক্লাস করতে পারবো না। এইসব চিন্তা ভাবনা করে তখন আমি আর সায়েন্স নিতে পারিনি, আমি তখন আর্টসে ভর্তি হলাম। আর্টস থেকে এইচএসসি পাশ করলাম। এইচএসসি পাশ করার পরে আমি যখন অনার্সে ভর্তি হব, তখন আমাকে ভর্তি করানো যাবে না, কেননা আমাকে বিয়ে দিতে হবে। ততদিনে আমাদের বাড়ির আমার সাথে যারা পড়াশোনা করতো, এসএসসি পাশ করার পরে তাদের সবার বিয়ে হয়ে যায়, একমাত্র আমার বিয়ে হয়নি। তো আমার না, শুধু আমাদের বাড়ি বললে ভুল হবে, আমাদের পুরো গ্রামে আর কেউ নাই যে কলেজে লেখাপড়া করতেছে। তো আমাকে যেহেতু পড়ালেখা করতে হচ্ছে, তার মানে আমাকে মানে বিয়ে দিয়ে তারপর পড়ালেখা করাতে হবে। তো বিয়ে দিতে হবে, বিয়ে না দিয়ে পড়ালেখা করানো যাবে না। তো আমি এক প্রকারের, আব্বা আবার প্রচন্ড রকমের পড়ালেখার পক্ষে ছিলেন। মা যেহেতু বাড়িতে থাকেন, মার শুনতে হচ্ছে এই সব কথাগুলা। অর্থাৎ বাড়ির লোকজনের কিংবা আশেপাশের লোকজনের যে মেয়ে বিয়ে হচ্ছে না, মেয়ে বুড়ো হয়ে গেছে, মেয়ের বয়স হয়ে গেছে, এই মেয়েকে কেউ বিয়ে করবে না, এই কথাগুলো মাকে শুনতে হচ্ছে কন্টিনিউয়াস। আব্বা শুনছে না, কারণ আব্বা তো স্কুলে চলে যাচ্ছে। তো আব্বা কখনো এই ব্যাপারগুলো মাথায় ঘামাতো না যে কে কি বলছে। আব্বা লেখাপড়া করাবে, তো আব্বা লেখাপড়া করাবে। আমি তার ফাঁকে একটু বলে নেই, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলাটাতে আব্বা একা যেহেতু স্কুলের টিচার ছিলেন, তখন তো টিচারদের বেতন খুব কম ছিলেন, 35 মানে 100 টাকা, মানে 3,500 টাকা বেতন। 3,500 টাকা বেতন। তো 3,500 টাকা বেতন, আমরা 4 বোন, মা বাবা, এবং আমাদের লেখাপড়ার খরচ। ছোটবেলায় কিন্তু এটা আমি অনুভব করিনি যে আমাদের ইকোনমিক্যালি কোনো প্রবলেম। জমি জমা ছিল, ফসল হতো, আব্বা বেতন পাচ্ছে, চলছে। কিন্তু যখন বড় হচ্ছি, তখন দেখা যাচ্ছে কি আমরা 4 বোনেই কিন্তু বড় হয়ে যাচ্ছি। তো বড় হয়ে যাচ্ছি, তো তখন আমাদের প্রাইভেট পড়া, স্কুলের বেতন, জামা কাপড় কেনা, ঘরের খরচ, এটা 3500 টাকা ইম্পসিবল। এবং এমনও দেখা গেছে যে আব্বা স্কুলের বেতনটা পেয়েছে ঠিকই, আব্বার কাছে হয়তো কেউ ধার চেয়েছে টাকাটা, আব্বা পুরো টাকাটাই তাকে দিয়ে দিয়েছে, আমরা জানিও না। তার মানে আব্বা যে টাকাটা দিয়েছে, আমাদের মানে পুরো পরিবারের উপরে কি পরিমাণ একটা ধাক্কা তখন চলে যাচ্ছে। আমি যখন এইচএসসি পরীক্ষা দিব, তখন আমার ফর্ম ফিল আপের টাকা হলো 3800 টাকা। আব্বা বেতন পায় 3500 টাকা, আমার 3800 টাকা, এবং তখন বেতনও পাইনি। তো আব্বা কি করলো, মা কিন্তু ওই আশেপাশের লোকজনের কথা শুনে মা চাচ্ছিল তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার জন্য, যে বিয়ে দিলে আর কোনো ঝামেলা হবে না। কিন্তু আব্বা তখন কি করলো, আমাদের বাড়িতে কিছু গাছ ছিল, সেই গাছগুলো বিক্রি করে আমাকে ফর্ম ফিল আপ করালো। তো ফর্ম ফিল আপ করানোর পরে পাশ করলাম। তারপরে তো অনার্সে ভর্তি হব। অনার্সে ভর্তি হব, তখন আমার যে মান্থলি যে একটা খরচ, সেটা কে দিবে? আমি যখন অনার্সে ভর্তি হব, তখন আমাকে ভর্তি করানোর জন্য কোনো টাকা দেওয়া যাবে না, মাসে টাকা দেওয়া যাবে না। আমি তখন খুব কান্নাকাটি করছি যে আমাকে অনার্সে ভর্তি করতেই হবে। কিন্তু আমাকে ভর্তি করতে হলে আমার বাবাকে কোনোভাবেই সম্ভব না টাকাটা দেওয়া। তখন ঠিক আছে, আমি অনার্সেও ভর্তি হই, ডিগ্রিতেও ভর্তি হই, দুটোতেই ভর্তি হই। তাহলে আমাকে কি করতে হবে, মানে আমি যেখানে সুবিধাটা পাবো সেখানে আমি পরীক্ষাটা চালাই যাব। তো অনার্সে ভর্তি হলাম। আবার আমাদের এলাকায় যে কলেজটা, সেই কলেজেও ভর্তি হলাম, যেই কলেজটা আমাদের বাড়ি থেকে 10 কিলো দূরে, ওই কলেজে আমাকে ভর্তি হতে হলো। ওই কলেজেও ভর্তি হলাম, অনার্সেও ভর্তি হলাম, কিন্তু অনার্সটা আর আমার কন্টিনিউয়াস করা সম্ভব হচ্ছিল না। আচ্ছা, কেন? যেহেতু আমাকে ওখানে থাকতে হবে,
হোস্টেলে থাকতে হবে। অনার্সে কোথায় ভর্তি হয়েছেন আপনি? বরিশাল বিএম কলেজ। বরিশাল বিএম কলেজে, ওকে। তো সেখানে আমাকে মাসে হোস্টেলের খরচটা দিতে হবে। তো তারপরেও আমি কি করলাম, এদিকে ডিগ্রিও চালিয়ে যাচ্ছি, ওদিকে ওখানেও আমি ক্লাস করছি। ক্লাস করছি বলতে ওরকম না, থেকে না, আমি গিয়ে হয়তো বা মাঝখানে একবার একটু পরীক্ষা দিয়ে আসছি, বা ওখান থেকে কিছু ফ্রেন্ড তৈরি হলো, ওখানে গিয়ে আমি পড়ালেখা মানে ওদের কাছ থেকে নোট কালেক্ট করে ওখানে পরীক্ষা দিলাম। তো শেষ পর্যন্ত আমি যখন ডিগ্রি পরীক্ষাটা দিলাম, ডিগ্রি পরীক্ষাটা দেওয়ার পরে বিএ পাস করলাম। বিএ পাস করার পরে অনার্সটা আর আমি তখন কমপ্লিটলি করলাম না, ওখানেই আমি থেমে গেলাম। তো যেহেতু বিএ পাস করে ফেলছি, এখন আমাকে আরো বেশি কথা শুনতে হচ্ছে। কিরকম? বিএ পাস করা মানে একটা মেয়েকে, এই মেয়েকে কে বিয়ে করবে? সম্বন্ধ আসছে এরকম যে আমার সম্বন্ধ আসছে, বাট আমার এই রিলেটিভ কিছু লোক আছে আমাদের বাড়িতে দেখা যাচ্ছে, তারা কিন্তু এই বিয়েগুলো ভাঙানি দিচ্ছে। আবার দেখা যাচ্ছে আব্বা পছন্দ হচ্ছে না। আব্বার এরকম চাওয়া ছিল, আব্বা কেন এরকম চাইতো জানি না আমি, আব্বার খুব চাওয়া ছিল সরকারি চাকরি করতে হবে, ছেলে মাস্টার্স পাস হতে হবে, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, মানে পুরোটাই আব্বার ছিল, মানে সব চাই তার। তো এটা নিয়ে আমরাও ফ্যামিলিতে আব্বার সাথে প্রচন্ড রকমই ছিলাম যে আব্বা, একটা ছেলের তো সব থাকবে না, কেননা তার হয়তো সে একটা চাকরি করতেছে, ফ্যামিলি একটু খারাপ থাকুক প্রবলেম নাই, কিন্তু আব্বাকে ডিঙিয়ে তো আমি কিংবা মা এই কাজটা করতে পারবো না। তো বিএ পাস করলাম। বিএ পাস করার পরে আমি আর বাড়িতে থাকতে পারিনি, মানে আমি প্রতিনিয়ত, কি ঘটনা হলো যে কারণে আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন? প্রতিনিয়ত আমাকে কথা শুনতে হচ্ছে, সেটা হলো আমি বুড়ো হয়ে গেছি, আমাকে কেউ বিয়ে করবে না, এই মেয়েকে কেউ বিয়ে করবে না। মানে এরকম হয় যে আমার জন্য কোনো সম্বন্ধ আসলে আমাদের বাড়ি থেকে আমাদের কিছু রিলেটিভ বলতো কি যে মেয়ে তো বুড়ি হয়ে গেছে, আমার মেয়ের বয়সী, সেই মেয়ের এখন বাচ্চা কাচ্চা ক্লাস 6-7-এ পড়ে, আর এই মেয়ের এখনো বিয়ে হয়নি। তো এই যে কথাগুলা কন্টিনিউয়াস শুনতে 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 আমি তখন, আমার খুব মন খারাপই হতো যে আমি বিএ পাস করেছি, এখনই তখন কিন্তু আমি যখন বিএ পাস করেছি, আর একটু বলে নি ভাইয়া, আমি কিন্তু তখন প্রাইমারি স্কুলে অ্যাপ্লাই করতে পারি নাই। এই কারণে যে আমি এসএসসি পাস করেছি 14 বছর, এইচএসসি পাস করেছি 16 বছর। ডিগ্রিতে আমি যখন বিএ পাস করলাম তখন আমার 18 পুরো হয়নি। তো 18 যেহেতু হয়নি, তখন আমি বিএ পাস প্রাইমারি স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। কিন্তু আমাকে শুনতে হচ্ছে যে আমি বুড়ো হয়ে গেছি, আমাকে কেউ বিয়ে করবে না, আমার জন্য সম্বন্ধ আসলে আমাকে শুনতে হচ্ছে। ইভেন পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে এরকম যে আমাকে যেহেতু আব্বা মাস্টার ডিগ্রি পাস ছাড়া ছেলের কাছে বিয়ে দিবে, তো সেই ছেলেও দেখা যাচ্ছে এলাকায় পাওয়া যাচ্ছে না। সম্বন্ধ আসতেছে হয়তো মানে আর্মিতে চাকরি করে, কিংবা দেখা যাচ্ছে এইচএসসি পাস, আব্বা সেরকম ছেলের কাছে বিয়ে দিবে না। তো তখন আমি মাস্টার্স যেহেতু ভর্তি হব, আমি তখন আমার মার সাথে করলাম যে মা, আমি ঢাকা গিয়ে মাস্টার্স ভর্তি হই এবং ওখানে গিয়ে আমি চাকরির একটা সুবিধা পাবো। তো মা তখন আমাকে ঢাকা আসতে দিবে না, ঢাকা যদি আসি তাহলে আমাকে আর কেউ বিয়েই করবে না। আমাকে মানে ঢাকা আসলে আমাকে আর কেউ বিয়ে করবে না, এমনিতে গ্রামে থাকি সেটাতেই এরকম অবস্থা, তো আমি ঢাকা আসলে আর কেউ বিয়ে করবে না। তো যখন আমি ঢাকা আসলাম, তখন মার কাছে না বলেই আমি চলে আসলাম। আমার এক কাজিন ছিলেন, উনি ইত্তেফাকের ম্যানেজার, তো ভাইয়ার কাছে আব্বা একটা চিঠি লিখে, তখন ভাইয়া খুব করে যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তো আমিও ভাইয়ার বাসায় চলে আসলাম। ভাইয়ার বাসায় এসে আমি ঢাকা ইডেন কলেজে মাস্টার্সে ভর্তি হলাম, আর তার ফাঁকে আমি একটা চাকরি নিলাম। চাকরিটা নিলাম আমি হসপিটালে। মানে এই সময় কি বাড়ি থেকে একবারে বের হয়ে যাওয়ার মতোই, মানে বাড়িতে আর যেতে পারবেন না এরকম? হ্যাঁ, বাড়িতে আমি মানে মনে মনে আমি করলাম যে বাড়িতে আমি আর যাব না বিয়ে না হওয়া পর্যন্ত, অর্থাৎ বিয়ের জন্য আমার পুরোপুরি ফাইনালি যখন আমি শুনবো যে আমার বিয়ের একেবারে মানে পুরোপুরি তারিখ পড়েছে বা এরকম কিছু একটা, তখন আমি যাব, এর আগে আর আমি বাড়িতে যাব না। তো আমি তখন ঢাকায় এসে চাকরি করলাম। চাকরিতে আমার একটা বিশাল সুবিধা ছিল, সেটা হলো আমি এর আগে জানতাম না যে হসপিটালে মেয়েদের হোস্টেল থাকে। তো আমি ওখানে চাকরি করার পরে দেখি যে আমাদের মেয়েদের হোস্টেল আছে।
আমার জন্য এটা মনে হলো যে বিশাল একটা পাওয়া, যে আমি ঢাকায় থাকছি, চাকরি করতেছি, পাশাপাশি আমি একটা হোস্টেলের ব্যবস্থা পাচ্ছি এবং সেখানে ফুল সিকিউরিটি পাচ্ছি। মানে আমাদের হোস্টেলের সামনে সবসময় দারোয়ান থাকতো দাঁড়িয়ে, অর্থাৎ কোনো ভিতরে কোনো ছিল না, ওটা ছিল পুরোটাই হসপিটালের। তো আমি তখন ওখানে চাকরি করার পরে ওখানেই চাকরি করতেছি, আর পাশাপাশি আমি লেখাপড়ারও একটা করছি। আমি চাকরি করে কিছু টাকা তখন বাড়িতে দেওয়ার চেষ্টা করলাম আমার মায়ের হাতে। আচ্ছা, আমার বাবার হাতে না, আমার মায়ের হাতে দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমার মা সংসার চালাচ্ছে, যে হয়তো মার কাছে 1000 টাকা কিংবা 2000 টাকা যদি মাকে আমি দেই, মা হয়তো অনেক খুশি হবেন। রাইট। তো আমি 2 বছর চাকরি করলাম। মানে তখন কি আপনি পত্রিকাতেই কাজ করতেন? না, পত্রিকাতে না, আমার ভাইয়া চাকরি করতো ইত্তেফাক অফিসে, আমি চাকরি করতাম হসপিটালে। রাইট। হসপিটালে অ্যাকাউন্টসে চাকরি করতাম আমি। তো অ্যাকাউন্টসে চাকরি করতাম, পাশাপাশি আমার একটা সুবিধা হলো এটা যে আমার ঢাকা শহরে থাকার একটা স্থান হলো, যেখানে আমার আর কোনো টেনশন থাকলো না কার বাসায় থাকবো, কে করবে। এটা আমি যখন উত্তরে ক্রিসেন্ট হসপিটালে চাকরি করি, তখন এই ভদ্রলোকের সাথে আমার সাথে। কোন ভদ্রলোক, কিভাবে পরিচয় হলো, ঘটনার দিকে জানেন? ওদের একটা কোম্পানি ছিল, লিফট কোম্পানি। তো সে আমাদের অফিসে লিফট বসাতো, লিফট বসানোর সুবাদে সে আমাদের অফিসে প্রায় আসতো। আমি তাকে দেখতাম, কিন্তু কখনো আমার সাথে তার সাথে কথা হয়নি। আচ্ছা। তো সে 1.5 বছর মেবি আমাকে মানে কন্টিনিউয়াস দেখে যাচ্ছে, আমাদের সাথে কখনোই কোনো কথা হয়নি। তার বাবাকে সে বলে, তার বাবাকে না সরি তার মাকে বলে যে আমি এরকম একটা মেয়ে পছন্দ করেছি। তার বাবা আসে ঢাকায় চোখের ডাক্তার দেখানোর জন্য, তো তাকে আমাদের হসপিটালে নিয়ে আসে দেখানোর জন্য। তো দেখানোর জন্য যখন নিয়ে আসে, তখন সে দেখে আমাকে পছন্দ করে। আচ্ছা। পছন্দ করে এবং সে ভাবছে ছেলের সাথে বোধহয় আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, তা না হলে সে কেন দেখাচ্ছে। সে বলে গেছে যে আমার পছন্দ হয়েছে, আমার যদি কোনো মেয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোরা বিয়ে করে ফেলিস, কোনো আপত্তি নেই আমার। তো সে যেহেতু তার পরিবার থেকে একটা সাপোর্ট পেয়েছে, সেই ক্ষেত্রে আর কোনো ধরনের তার কাছ থেকে কোনো বাধা আসেনি। আমাকে যখন সে বিয়ের প্রস্তাবটা দিল, আমি কিন্তু এক বাইকে রাজি হয়ে গেলাম। কেন রাজি হলাম সেটা আমি নিজেও জানি না। পরবর্তীতে 1 মাস পরে, মানে আমি যখন সে আমাকে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আমাকে সে বলে কি যে আপনার কি কথা শোনার সময় হবে আমার সাথে? আমি বললাম যে না, আমার এখন কথা বলার মতো, কেননা এখন কারোর সাথে ঘুরতে যাব, কারোর সাথে গল্প করব, এই সময় আমার নেই। আপনি বিয়ে করবেন তাহলে বলেন, আপনার বিয়ে করে ফেলি। আচ্ছা। তো এটা শুনে সে একটু অবাকই হয়ে যায় যে কি ব্যাপার, মানে সে যেটা চেয়েছে সেটা না বলে আমি এই উল্টো আমার তরফ থেকে তাকে বলতেছি যে আপনি বিয়ে করবেন তাহলে আপনি আমাকে বলেন, বিয়ে করে ফেলি। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে বিয়ে করে ফেলি। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম কাজী অফিসে। নিজেরাই কাজী। এটা কি মানে আপনার এরকম আপনার নিজের মধ্যে থেকেও একটা চাপ ছিল যে আমার বয়স বেশি হয়ে যাচ্ছে, সুতরাং কে না কে বিয়ে করবে, এরকম কোনো ব্যাপার ছিল না? আমার এরকম মনে হচ্ছিল যে বিয়ে করে ফেলি, মানে বিয়েটাই তো আমার লাইফের একটা বিয়ে করে ফেলি। কে সে কি করে না করে, তার বাড়ি ঘর কোথায়, তার সে মানে এগুলো মাথায় আসেনি। সে বলছে যে চলেন বিয়ে করে ফেলি। আচ্ছা ঠিক আছে, চলেন বিয়ে করে ফেলি। সে তার যে মেসেজ ছিল, সেই মেসের 2টো ছেলেকে সে ডাকলো। আচ্ছা। ডেকে আমাকে বলছে তার ছোট ভাই। আচ্ছা। আপন ছোট ভাই। ওকে। পরবর্তীতে জেনেছি আমি যে সেটা তার আপন ছোট ভাই না, সেটা তার রুমমেট। আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনার অফ ডে কবে? আমার অফ ডে মঙ্গলবার। চলেন তাহলে মঙ্গলবারই বিয়ে করে ফেলি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবারে বিয়ে। আপনি বাড়িতে জানাননি বিষয়টা? না, আমি বাড়িতে না, আমি কাউকেই জানাইনি। আচ্ছা। আমি একাই ভাবতেছি, এবং আমি কিন্তু প্রতিদিন রুমে যাচ্ছি আর আমি একা হাসছি এই কারণে যে এ তো আমাকে আসলে বিয়ে করবে না, ফান করতেছে। তো শুধু মানে আমিও এর সাথে মজা করতেছে, আমিও মজা করতেছি। তো আচ্ছা ঠিক আছে, চলেন বিয়ে করে ফেলি। তো মঙ্গলবার দিন আমাদের বিয়ে। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবার দিন বিয়ে করব। আমি কিন্তু একদম পুরোপুরি সিরিয়াস
ফ্রেন্ডলি কথা বলতেছি ওনার সাথে, কিন্তু আমি জানি এই ভদ্রলোক ফান করছে আমার সাথে। মানে আপনি যদি হয় তো করে ফেলবেন এরকম একটা অবস্থায় আছে। হ্যাঁ আমি করে ফেলবো, কিন্তু বাট আপনি মনে করতেছেন যে না ঠিক আছে ফান করতেছে, তো সিরিয়াসলি হয়তো হবে না, সিরিয়াসলি হবে না। তো কিন্তু সে দেখলাম মঙ্গলবার দিন সিরিয়াসলি সে আমাকে সকালবেলা ফোন দিল যে ডিউটি কয়টা পর্যন্ত। আমি আজকে তো আমার ডিউটি নেই। তো বলে ঠিক আছে আমার একটু কাজ আছে, বিকালবেলা তাহলে আসেন আপনি। তো বিকালবেলা কোথায় আসবো? বিকালবেলা সংসদ ভবন আসেন। আচ্ছা ঠিক আছে, সংসদ ভবন আসলাম। বিকালবেলা সংসদ ভবন যখন আসছি তখন দেখি তার সাথে দুটো ফ্রেন্ড না, তার ছোট ভাই, সে বলল যে চলেন কোথাও যাই। কোথায় যাব? কেন আজকে তো আমাদের বিয়ে করার কথা, কাজী অফিসে। তো আমি ওনাকে বললাম কাজী অফিসে বিয়ে করবেন, আপনি জানেন ইসের খরচ কত, কাবিনের যে একটা খরচ দিতে হয় ওখানে। তো বলে ও মা তাই নাকি, কাবিনের আবার খরচ দিতে হয় নাকি? আমি বলছি হ্যাঁ, কাবিনের খরচ দিতে হবে না কেন? কাবিনের আপনি 1 লাখ টাকা কাবিন করলে সেটার বোধহয় একটা মেবি কিছু একটা টাকা ওখানে দিতে হয়, গভর্নমেন্ট ফি। আমার কাছে তো এত টাকা নাই, তাহলে আপনি বিয়ে করবেন কিভাবে? তার যে ফ্রেন্ড, তার যে রুমমেট, তাকে বলছে সুমন কি করা যায় তাহলে এখন, বিয়ে তো করতেই হবে। আচ্ছা তাহলে হুজুর দিয়ে বিয়ে পড়ানো যায় কিনা? আচ্ছা আমি জানি না, আমি আসলে হুজুর দিয়ে বিয়ে পড়ানো যায় কিনা এটা আমি জানি না। ওরা তখন চিন্তা করলো যে আসলে বিয়েটা কিভাবে পড়ানো যায়। কাজী অফিসে নিয়ে গেল, এটা হলো আপনার ওটা কি বলে উত্তরা। ওখান থেকে আমরা উত্তরা চলে আসলাম। তো কাজী অফিসে যখন ঢুকলাম, কাজীকে তখন বলল যে আমাদের তো বিয়ের যে কাবিনের যে খরচ ওটা দেওয়া যাবে না, ওটা ছাড়া কিভাবে বিয়ে সম্ভব। তো বলছে যদি কাবিন না করেন আপনি এমনিতে, মানে এই কাজী অফিসে বসে যদি ইসলামিক শরীয়ত মতে বিয়ে হয় সেই ক্ষেত্রে সম্ভব, কিন্তু ওই ক্ষেত্রে কোনো মানে কাবিন নামায় কোনো কিছু লেখা হবে না। তো তাহলে বিয়েটা যে হয়েছে সেটার প্রমাণটা কি? তো সে কি করলো, রেজিস্ট্রারি খরচ বাবদ ওখানে বিয়ের খরচ ধরলো আপনার 3500 টাকা কাবিন। আচ্ছা 3500 টাকা কাবিন ধরে, আমি ঠিক অফিসিয়ালি ওখানে কি করছে সেটা আমি ঠিক জানি না। তো 3500 টাকা কাবিনের, মানে 3500 টাকা আমাদের কাবিন হলো, কাবিনে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তখন ছিল 22 তারিখ, আর 8 দিন বাকি আছে, পরবর্তী মাসের 1 তারিখে আমাকে বলল তাহলে 1 তারিখ থেকে আমরা বাসা নেই। আমি ওখান থেকে বিয়ে করে সোজা চলে আসলাম হোস্টেলে, আমি যেখানে চাকরি করি সেখানে। হোস্টেলে আসার পরে আমি একা চিন্তা, আমার কিন্তু তখনও মনে হয় না যে আমি বিয়ে করে ফেলছি বা আমাকে কিছু করতে হবে। রাতে আমাকে ফোন দিয়ে বলল যে কালকে কি কোথাও কাজ আছে? আমি না, কালকে আমার অফিস আছে, আমার তো আবার নেক্সট মঙ্গলবার ছাড়া আমার কোনো অফ নেই। তো আচ্ছা ঠিক আছে, তাহলে বাসা দেখবা কবে? শুক্রবার দিন তো আমার বন্ধ, তাহলে মঙ্গলবার দিন চলো বাসা দেখি। মঙ্গলবার দিন আমরা বাসা নিব। আমি যেখানে চাকরি করি সেখানে আমি চাকরি ছেড়ে দিব, এরকম একটা চিন্তা ভাবনা করছি যে আমি চাকরিটা ছেড়ে দিব এবং বাসাটা নিব আমার অফিসের আশেপাশে না, অন্য কোথাও। আমি তখন নিউ মার্কেট আজিমপুরে বাসা খুঁজতে লাগলাম, যেহেতু ইডেন কলেজ আমার ওখানে পাশাপাশি এবং ওখানে বাড়িতে জানে না যে আপনি বিয়ে করেছেন না। তো আমি তখন 1 রুমের একটা বাসা নিলাম। 1 তারিখ থেকে উঠবো বাসায়। এক আঙ্কেল ছিলেন, জাপান থাকতেন, ওনার ওয়াইফ মারা গেছেন, ওনার ছেলে মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে। সে একা 2টা রুম, একটা রুম সে থাকেন আর একটা রুম ভাড়া দিবেন। ওই রুমটা আমরা নিলাম 3500 টাকা ভাড়া, রুম ভাড়া। আমি চাকরিটা ছেড়ে দিয়ে 1 তারিখে ওই বাসাটায় উঠলাম। ওই 1 তারিখে বাসায় ওঠার পরে তখন ও অফিস করছে, আমি সারাদিন বাসায় রুমে। ওর ফ্যামিলিও কি জানে না যে আপনি বিয়ে করেছেন বা এরকম কোনো কিছু? কেউ জানে না। আপনি এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলেন যে যদি কিছু নেগেটিভ কোনো কিছু হয় তো ঠিক আছে, আমি তো নিজে ইনকাম করি, চালাতে পারবো? হ্যাঁ না, এরকম কোনো কিছুই আমার মাথায় আসেনি। আমি যখন বাসাটা নিলাম ভাইয়া, তখন আমার মনে হলো, আমি রান্না করতেছি, তখন আমার মনে হলো আমি একটা খারাপ কাজ করে ফেলছি এবং আমি একটা ভুল ডিসিশন নিয়েছি এবং এই ডিসিশনটা আমার নেওয়া ঠিক হয়নি। এটা আমার 8 দিন পরে আমার মাথায় আসলো। কেন মনে হলো আপনার এটা? 8 দিন পরে আমার মনে হলো যে এটা আসলে আমার করা ঠিক হয়নি। কেন না, এই ছেলের তো ফ্যামিলি আমি কিছুই জানি না,
সেও তো আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু জানে না। আমি আমার ফ্যামিলির কিছু জানি না, সেটা তো আমি আমার ফ্যামিলিটা তো আমি জানি, বাট আমার ভিতরে যেটা আসছে এর ফ্যামিলি সম্পর্কে আমি কিছুই জানি না। এর বাড়িতে বউ থাকতে পারে, কিংবা এর বাড়িতে যদি অন্য কোনো ঘটনা থাকে, কিংবা খুব গরিব হয়, ইকোনমিক্যালি যদি খুব মানে এত খারাপ অবস্থা হয় যেটা আমি আসলে নিতে পারবো না, এরকম যদি হয়, এটা আমার এই দুইটা জিনিস আমার মাথায় আসলো। একটা হলো যে তার বউ থাকতে পারে, আর একটা হলো তার অবস্থা খারাপ হতে পারে, পারিবারিক অবস্থা। যেহেতু আমার এতদিন বিয়ে হয়নি সেটা ছিল একরকম, কিন্তু এখন যদি আমার লাইফে একটা এরকম কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে তো আমার লাইফটাই শেষ। এটা আমার 8 দিন পরে মনে হলো, যখন আমি ওই নতুন বাসাটাতে উঠলাম, সেদিন আমার মনে হলো যে আমি একটা খারাপ কাজ করে ফেলছি। তো রাতের বেলা ও আসার পরে ওর সাথে আমি পুরোপুরি ডিসকাস করলাম যে আসলে আমার না আজকে সারাদিন খুব মন খারাপ ছিল। কেন মন খারাপ ছিল? এই কারণে আমার তোমাকে নিয়ে প্রচণ্ড রকমের নেগেটিভ চিন্তা আমার মাথায় আসতেছে। ও তখন আমাকে বলল কি, তুমি আমাকে একদমই এইসব টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, আর আমাকে তুমি চিনছো তো, আমার কোনো বউ নাই, এই ব্যাপারে তুমি 100% শিওর থাকো। আর যেহেতু আমাকে দেখে বিয়ে করে ফেলছো, তো সেক্ষেত্রে তোমাকে আমি কখনো কষ্ট দিব না, এই ব্যাপারে তুমি আরও নিশ্চিত থাকো। আর দুজনকে তো কেউ কারোর বাড়িঘর দেখিনি, আমিও তোমার বাড়িঘর দেখিনি, আমিও তোমার পিছনের কিছু জানি না, তোমারকেও তো আমি না জেনে বিয়ে করে ফেলছি। তো এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার কিচ্ছু নেই, তুমি একদম টেনশন করো না, যা হওয়ার আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। তো ও আমাকে মোটামুটি আশ্বস্ত করলো, প্রতিদিনেই প্রচণ্ড রকমের মানসিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আমি ভুল করিনি, এই কথাই কন্টিনিউ বলে যাচ্ছে। আমি তখন কি করলাম, মাকে ফোন দিলাম, মাকে ফোন দিয়ে বললাম যে মা তুমি একটু ঢাকা আসো, খুব দরকার তোমাকে আমার। তো আমাকে ফোন করে বলছে কোনো সমস্যা না? কোনো সমস্যা না, তুমি একটু ঢাকা আসো প্লিজ, তুমি একটু ঢাকা আসো। তো মা খুব সম্ভবত ভাবছে যে আমার অন্য কোনো প্রবলেম, আমি যে বিয়ে করে ফেলছি এটা সে বুঝতে পারেনি। তো তাকে আমি সে ঢাকা আসলো। ঢাকা আসার পরে আমি যেই বাসাটাতে আমি আর আমার হাজবেন্ড থাকি সেই বাসাটাতে তাকে আমি নিয়ে আসলাম। সে বাসায় এসে দেখে আমার হাজবেন্ড, দেখে তো আমার মানে কে, তো আমি খুব ইজিভাবে বলে ফেলছি যে মা আমি খুব অপরাধ করে ফেলছি, আমি বিয়ে করে ফেলছি। তুই বিয়ে করছিস কাকে? চিনিস একে? বাড়ি ঘর কোথায়? কি করে বাবা মা? ভাই বোন কোথায়? এর ব্যাকগ্রাউন্ড কি? তো আমি আর কোনো কথাই, আমি বলছি যে মা তুমি দেখো, কথা বলো ওর সাথে, আমি কি করছি আমি জানি না, ভুল যদি করে থাকি সেটা তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। তো আমি তোমাকে এজন্যই ডেকেছি, তুমি একটু ওর সাথে কথা বলে দেখো কিভাবে কি, আমি নিজেও জানি না, আমি কোনো ডিসিশন নিতে, মানে এখন আমি মনে হচ্ছে যে আমি কোনো একটা কিছু করে ফেলছি যেটা আমার করা ঠিক হয়নি। তো তুমি যেহেতু মা, তুমি এখন একটু চিন্তা ভাবনা করো এবং ওর সাথে কথা বলে দেখো আসলে কি। তো মা বোধহয় ওর সাথে আমার অ্যাবসেন্সে আমি অফিসে চলে গেলাম 9টার দিকে। আমি তখন আমি যখন 1 তারিখে যে আমি ওই আগের চাকরিটা ছেড়ে দিলাম, 1 তারিখে আমি জয়েন করলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। ওটা হলো জিগাতলা, যেহেতু আজিমপুর থেকে কাছে। আমি 1 তারিখে আমি হসপিটালে চলে গেলাম ডিউটিতে, মা আর ও বাসায়। মা ওর কাছ থেকে সব কিছু শুনলো। আমি দুপুরে বাসায় আসছি, বাসায় এসে দেখি যে মা একটু মানে কান্না করছে মেবি সারাদিন, চোখে দেখি যে চোখ টোক ফুলা। আমি আর কোনো কথা বলিনি। মা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তো আর কিছু বলিনি। সারাটা বিকাল গেল, রাত গেল, কিছু বলা হয়নি। তারপর দিন সকালবেলা আমি বলছি মা আমি কি ভুল করে ফেলছি? যদি আমি ভুল করি তাহলে আমাকে বলো, আমি ভুলটাকে কিভাবে শুধরাবো সেটাও, যেহেতু এখনো কেউ জানে না, তুমি দেখো কি করা যায়। তো মা তারপর দিন ওর সাথে কথা, ও তখন বাসায় আসছে। বাসায় এসে আমার থেকে দেখলাম মাকে বেশি, মা কি খাচ্ছেন, মা কি খেয়েছে, মাকে এটা দাও, মাকে ওটা দাও। মা মোটামুটি 2 দিনের ভিতরে ওর একদম
হয়ে গেছে, মানে মা বুঝতে পারছে যে ছেলেটা ভালো, এবং ও প্রচণ্ড রকমের ভদ্র। মানে প্রচণ্ড বলবো এর কারণে যে আমি যদি বলি 1000 হাজব্যান্ডের ভিতরে আমার মনে হয় আমার হাজব্যান্ড একজন, এরকম আমার কাছে মনে হয়। তো দুদিনে মোটামুটি মা বুঝে ফেলছে যে না, ছেলেটা ভদ্র এবং ছেলেটা ইঞ্জিনিয়ার। তো আমি তাকে বলছি, মা তো সরকারি চাকরি করে না, কিন্তু সে ইঞ্জিনিয়ার, সে কোনো দিন এরকম হবে না যে আমি না খেয়ে মারা যাব বা আমি অভাবে থাকবো, এরকম না। তো মা দুদিনেই দেখলাম যে তার মোটামুটি একটা হয়ে গেল। ও প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির, মানে শাশুড়ি যে শাশুড়ির সাথে যেভাবে কথা বলা দরকার সেভাবে না, মনে হয় যে শালির সাথে কথা বলতেছে। তো মা দুদিনেই দেখা যাচ্ছে যে ওর প্রতি একদম হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো মা যেহেতু নরম হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু তখনও জানে না যে আমি বিয়ে করে ফেলছি। তো আমার শাশুড়ি এরা জানতে পেরেছে যে ও যে মেসে থাকতো সেই মেস থেকে ও চলে আসছে বাসায়। ওর মেসে ওর এক কাজিন ছিল, কাজিন ওদের বাড়িতে বলে দিল যে সে বিয়ে করে ফেলছে, তা না হলে সে মেস ছেড়ে কোথায় থাকে কেউ জানি না। তো আমার শ্বশুর কিন্তু আগেই আমাকে দেখে সে কিন্তু তার ছেলেকে একটা পজিটিভলি অ্যান্সার দিয়েছে যে তুমি আমার পছন্দ হয়েছে মেয়ে। তো আমার শাশুড়ি তখন, আমার শ্বশুর, আমার শাশুড়ি এরা সরাসরি ওকে জিজ্ঞাসা করলো। তো ও তখন স্বীকার করলো যে হ্যাঁ বিয়ে করে ফেলেছি। বাবা, আমার শ্বশুর যিনি, বাবা জিজ্ঞাসা করলো যে মেয়েকে, বলছে যে আপনি যেই মেয়েকে দেখে গেছেন সেই মেয়ে। তো দুই পরিবার থেকে আর মানে বিয়ের পরে যে একটা বাধা কিংবা একটা যে মানে দুই ফ্যামিলি থেকে যে ঝামেলা করা, ওই ঝামেলাগুলো আর হয়নি। মানে আমার ফ্যামিলি থেকেও হয়নি, আমার শ্বশুরের ফ্যামিলি থেকেও হয়নি। হ্যাঁ, তো বিয়ের পরে 7-8 মাস পরে ধরা পড়লো আমার মায়ের ক্যান্সার। আমার মা ক্যান্সার, সেটা আমরা কেউ জানতাম না। মা প্রচণ্ড রকমের কাশতেছিল। আমি ঢাকা নিয়ে আসলাম তাকে, গ্রামে টেস্ট করলো, ধরা পড়লো যক্ষা। 3 মাস যক্ষার ওষুধ খেয়েছে, কিন্তু আসলে তার যক্ষা ছিল না, মানে আইডেন্টিফাই হয়নি প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ। কি ক্যান্সার ছিল? ব্রেস্ট ক্যান্সার? না, তাহলে লাঞ্চে ক্যান্সার ছিল। তো আমি তখন বললাম তুমি এত কাশতেছো, আমাকে কিন্তু বলেনি যে যক্ষা হয়েছে তার। তো আমি তখন বললাম তুমি এত কাশতেছো, কি হয়েছে তোমার, বলো তো আমাকে। তো আব্বা তখন আমাকে ফোন করে বলল যে তুই একটু বাড়িতে আয়, এসে তোর মাকে ঢাকা নিয়ে যা। আমি ঢাকা নিয়ে আসলাম, নিয়ে এসে ডাক্তার দেখালাম, ঢাকা মেডিকেলেরই একজন ডাক্তার দেখালাম। উনি মার কিছু টেস্ট দিল করতে পপুলার হসপিটালে। তো পপুলারে আমি যখন করলাম তখন তারপর দিন 3 দিন পরে রিপোর্টটা আসলো। 3 দিন পরে আমাকে রিপোর্ট থেকে জানালো যে মার ক্যান্সার। কোন স্টেজে ছিল? মানে ওই যে যক্ষার ওষুধটা যদি না খেত তাহলে মেবি আরো কিছুদিন সাস্টেইন করত। হ্যাঁ হ্যাঁ, বাট যক্ষার ওষুধটা খাওয়াতে সে একদম ভেঙে পড়েছে। তো যেহেতু ক্যান্সার, মামা আমাকে বলল যে দেখো এখন প্রত্যেকটা রোগ আছে, রোগ মানেই তার ট্রিটমেন্ট করতে হবে। তো তখন মিরপুর ডেল্টা হসপিটালে কেমোথেরাপি করলাম, ওখানে ডাক্তার দেখালাম। ডাক্তার বলল কেমোথেরাপি দিতে হবে। 21 দিন পর পর টাকা লাগতেছে 12,000 টাকা লাগছে। 12,000 টাকা এখন আমার কাছে মনে হয় যে 12,000 টাকা টাকা না, কিন্তু সেই সময় আমার কাছে 12,000 টাকা 21 দিন পর পর। কারণ আমার হাজবেন্ড এবং আমি দুজনেই কিন্তু নতুন, মানে চাকরি এবং সংসার দুটোই নতুন। ওরকম না যে কেউ খুব একেবারে অনেক টাকা স্যালারি পাচ্ছি বা অনেক কিছু করছি, সেটা না। তো 21 দিন পর পর 12,000 টাকা লাগতেছে কেমোথেরাপির দেওয়ার জন্য। বাট তার ভিতরে যেটা লাগতেছে মার আপনার টেস্ট করাতে হচ্ছে এবং প্রতিবার তাকে ব্লাড দিতে হচ্ছে। এবং ব্লাড দেওয়ার পরে, কেমোথেরাপি দেওয়ার পরে 15 দিন সে কোনো ভাত খেতে পারে না। 21 দিন পর তো আবার আর একটা থেরাপি। 15 দিন পর্যন্ত সে শুধু বমি করে, যাই খায় বমি করে। 15 দিন পরে যখন একটু খাবারের রুচিটা আসে, ঠিক আবার তার কেমোথেরাপি দেওয়ার টাইম চলে আসে। এরকম করে তাকে আমরা 1.5 বছর তাকে এই থেরাপির উপরে রাখলাম। থেরাপি দিচ্ছি, শেষে ডাক্তার বলল কি রেডিও থেরাপিটা দেন। তো রেডিও থেরাপিটা দেওয়ার পক্ষে আমি ছিলাম না, কেননা রেডিও থেরাপিটা হলো আপনার হিট দেয়।
তো হিটটা আমি কোনোভাবেই চাচ্ছিলাম না, যে হিট দিলে মার শরীরের অবস্থা তখন খুব খারাপের দিকে চলে আপনার যাচ্ছে। বাবা তখন সুস্থ আছেন? হ্যাঁ, বাবা সুস্থ, স্কুল টিচার। কিন্তু আমাকে এইগুলো সব আমি 21 দিন পর পর যখন আমার 12,000 টাকা লাগছে, তখন হয়তো বা দেখা যাচ্ছে 2-1,000 টাকা বা 2-3,000 টাকা আমার শর্ট পড়ছে। তো আমি তখন প্রেগনেন্ট। আমি তো হ্যাঁ, ফার্স্ট বেবি, আমি প্রেগনেন্ট। মাকে একটা টেস্ট করতে হবে, হোল বডি বর্ন স্ক্যান, অর্থাৎ কেমোথেরাপি দেওয়ার পরে মার শারীরিক কন্ডিশন কীরকম সেটা জানার জন্য ডাক্তার একটা অ্যাডভাইস করলো, হোল বডি বর্ন স্ক্যান। হোল বডি বর্ন স্ক্যানটা আপনার পপুলারে করতে লাগবে আপনার মেবি তখন 9,000 কি 10,000 টাকা, কিন্তু ঢাকা মেডিকেলে সেটা করতে লাগছে মাত্র 700 টাকা। তো 700 টাকার জন্য আমি যেহেতু টাকা আমার কাছে একটা তখন আমার কাছে খুব প্রবলেম টাকার জন্য। তো আমি তখন মাকে কি করলাম, আমি কিন্তু প্রেগনেন্ট তখন 7 মান্থ, মাকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ঢাকা মেডিকেলে আমি যে সাফারটা হলাম, তখন ঢাকা মেডিকেলে আমাকে বললো কি এই টেস্টটা এখানে হয় না, কোথায় হয় আপনি 7 ফ্লোরে দেখেন। আমি 7 ফ্লোরে গেলাম, 7 ফ্লোর থেকে আমাকে বললো কি আপনি 9 ফ্লোরে যান। আমি 9 ফ্লোরে গেলাম, আবার ওখান থেকে বললো কি আপনি 3rd ফ্লোরে যান। আমি 3rd ফ্লোরে আসতেছি, 3rd ফ্লোর থেকে আমাকে আবার বললো আপনি 7 ফ্লোরে যান। অর্থাৎ আমি কিন্তু তখন 7 মান্থ। তো আমি তখন ওখানেই অসুস্থ হয়ে পড়ি হসপিটালে। আমার তখন শারীরিক, প্রথম কথা হচ্ছে যে একটা প্রেগনেন্ট মহিলা সে তো আলটিমেটলি মেন্টালি প্রেশারগুলো নিতে পারবে না, তারপরে তো ফিজিক্যালি তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মানে আপনার কথাই বলতেছি। আমি ভাইয়া এরকম দৌড়াদৌড়ি করছি, আমি সকালবেলা অফিসে গেছি, 2টার সময় বাসায় এসে মানে মাকে আপনার আরো তো ভাই বোন ছিল, তারা কোথায়? না, তারা সবাই বরিশালে। দেখেন, ও কিন্তু একা একা পরিবার থেকে বের হয়ে এসেছিল নিজের লেখাপড়া করার জন্য। তার মানে ও যদি সেই মুহূর্তে সেই চ্যালেঞ্জটা না নিত, তাহলে ওর মার জন্য কিন্তু এতটুকু করার মতো কেউ ছিল না ফ্যামিলিতে। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম বিষয়, এগুলো একটু খেয়াল করার মতো। হ্যাঁ, ওকে। তারপর তো আমি সকালবেলা অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে দুপুরবেলা যখন আমার 2টায় অফিস শেষ, অফিস থেকে বের হওয়ার সময় মাকে আমি ফোন দিচ্ছি যে তুমি রেডি হও, আমি হসপিটাল থেকে বের হচ্ছি, তোমাকে নিয়ে আমি হসপিটালে যাব। আমি সকালবেলা অফিসে, দুপুরবেলা আমি বাসায় গিয়ে না খেয়ে আবার মাকে নিয়ে ডেল্টা হসপিটালে। আমার এই প্রেগনেন্সি অবস্থায় মাকে নিয়ে আমি হসপিটালে দৌড়াচ্ছি, টেস্ট করাচ্ছি, হসপিটালে দৌড়াচ্ছি, টেস্ট করাচ্ছি। এবং আমার নিজেও, আমার তখন মনে হয়নি ভাইয়া যে আমার বেবি সেফ থাকুক। আমার কাছে মনে হচ্ছিল যে আমার বেবি যদি মারা যায় আমি বেবি পাবো, কিন্তু আমার মাকে পাবো না। ট্রু ফিলিংস, আই ডু এগ্রি। আমি খুব চেষ্টা করছিলাম যে আমি যে প্রেগনেন্ট, আমি কিন্তু ফার্স্ট প্রেগনেন্ট। আমি কিন্তু তখন জানিও না যে আমার প্রেগনেন্সি অবস্থায় কি করতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে খেতে হবে। সেখানে আমি তাকে নিয়ে দৌড়াচ্ছি। আমার কখনোই এটা মনে হয়নি। তো যাই হোক, আমি সবসময় ভাবতাম যে আমার যা কিছু হয় হোক, কিন্তু মাকে বেঁচে থাকতে হবে। কেননা মা যদি মারা যায় তাহলে আমি মাকে কোথায় পাবো। তো আমি তখন মাকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি করছি। আমার আব্বা স্কুলে, বাড়িতে ভাই বোন সবাই বাড়িতে, আমি একাই ঢাকায়। আমার যখন বেবি হয় তখন আমি হসপিটালে, মা আমার বাসায় একা। আমার শাশুড়ি, আমার মামাতো বোন, আমার একজন বাড়ি থেকে একজন বুয়া নিয়ে আসে, সে আমার সাথে হসপিটালে। আমার মাকে দেখার মতো কেউ নাই, আমার মাকে দেখাশোনা করছে আমার ননদ। তো আমি যখন বেবি নিয়ে বাসায় আসতেছি তখন মা মানে উঠতে পারে না, কিন্তু উঠতে না পারলে কি হবে, সে আমার বেবিকে ধরার জন্য সে অস্থির হয়ে আছে যে সে ওই অবস্থা আমার বেবিকে ধরবে। তো যাই হোক, সুস্থ হয়ে আসলাম বাসায়। আমার তখন সিজার হলো, আমার বাসা ভাড়া, আমার মায়ের কেমোথেরাপি, এই সব কিছু আমাকেই করতে হচ্ছে। আমি বাসা ভাড়া দিতে পারিনি 2 মাস। আমার বাসায় আমার বেবি হলো, তার 1 মাস পরে আমার বাসায় চলে আসলো হিজড়া। আমার বাড়িওয়ালা সেই হিজড়াদেরকে টাকা দিয়েছে, সে জানে যে আমার কাছে টাকা নেই। আমার তখন সিজার হওয়ার পরে 7 দিন পরে যখন আমি সেলাই কাটতে গেলাম, তখন ধরা পড়লো আমার ইনফেকশন হয়েছে। ইনফেকশন আমাকে সকাল বিকাল 2 বার করতে হচ্ছে, ড্রেসিং করতে হচ্ছে। বাট আমার একটা প্লাস পয়েন্ট ছিল, আমি যে হসপিটালে চাকরি করেছি সেখানে আমাকে ওরা যে করছে, ড্রেসিং করছে, সেই ড্রেসিংয়ের কোনো বিল নেয়নি ওরা।
জাস্ট আমি যাচ্ছি আসতেছি, এই রিক্সা ভাড়া লাগছে আমার, কিন্তু ড্রেসিংয়ের যে একটা প্রতিবার 300 টাকা করে কিন্তু ড্রেসিং ফি, এই ড্রেসিং ফিটা ওরা আমাকে হসপিটাল থেকে নেয়নি। তো তারপরে তো সুস্থ হলাম আমি ঠিকই, কিন্তু আমার মা এই কিছুদিন পর কেমোথেরাপি তখন শেষ, তখন আর কেমোথেরাপি দিচ্ছি না, তখন ঔষধ খাওয়াচ্ছি। তো মাকে আমি তখন বললাম যে মা তুমি কি, যেহেতু আমাদের কেমোথেরাপি দেওয়া শেষ, আমি কি তোমাকে হোমিওপ্যাথিক কোনো ডাক্তার দেখাবো কিনা? তো মা বলল যে যদি ভালো হয় মনে করিস তাহলে দেখা। তো হোমিওপ্যাথিক ডাক্তার দেখালাম, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ আমার কাছেও কেন জানি ভালো মনে হয়নি। আমার হোমিওপ্যাথিক ডাক্তারের উপরে ওরকম অত আস্থা নেই, কেননা মনে হয়েছে যে একটা লং টাইম ওদেরই, কোনো রেজাল্ট পাচ্ছি না, কোনো হচ্ছে না। মা আস্তে আস্তে দেখি যে খারাপের দিকে যাচ্ছে, খুবই খারাপের দিকে যাচ্ছে, বলতে এরকম যে মা নিঃশ্বাস নিতে পারছে না, মা প্রচণ্ড রকমের কাশতেছে, মা শরীর খারাপ, মা হাঁটতে পারে না। ডাক্তার বলল যে ব্লাড দিয়ে দেখেন 2 ব্যাগ, হয়তো বা কিছুটাই হতে পারে। আমি তখন, আমার বেবির বয়স 4 মাস, আমি তখন ব্লাড দিলাম। আমি কোথাও খুঁজিনি, কারণ আমার মনে হচ্ছিল যে আমার ব্লাড সবচেয়ে ভালো ব্লাড, কেননা আমার মায়ের জন্য আমার ব্লাডই সবচেয়ে পারফেক্ট। আমি আমার ব্লাড দিলাম, আমার বোনের ছেলে, মামাতো বোনের ছেলে ব্লাড দিল। ব্লাডটা দেওয়ার পরে মনে হলো কিছুদিন ভালোই ছিল, 2 মাস বোধহয় ভালোই ছিল, আবার দেখি খারাপের দিকে চলে যাচ্ছে। মা বাড়িতে গেল, সামনে ঈদ আসতেছে, বাড়িতে গেল, আমাকে বলছে যে তুই কি বাড়িতে যাবি? না মা, বাড়িতে যাব না, বাবু ছোট, এখন তো যাওয়া যাবে না। মা চলে গেল। কোরবানিতে মা আমাকে ফোন দিল যে তুই বাড়িতে চলে আসবি, বাবুর তখন বয়স 5 মাস, আমি বাড়িতে যাব কোরবানিতে। মা তখন কোরবানিতে আমার ডিসিশন নিল যে আমার সাথে সে ঢাকা চলে আসবে। আমাকে প্রতিদিন ফোন করে মা যে তুই কবে আসবি তুই? আমি প্রতিদিনই বলি মা কোরবানির তো এখন অনেক বাকি, তুমি কেন আমাকে বারবার ফোন করে বলতেছো কবে আসবি? ঠিক কোরবানির 15 দিন আগে তখন আমাকে বলছে যে যদি কোরবানির আগের দিন আসিস তাহলে এসে আর আমাকে কি দেখবি। এটা কেন বলছে এটা আমি জানি না। তখন আমি আমার হাজবেন্ডকে ফোন করে বললাম যে আমি এক্ষুনি গাড়িতে উঠতেছি, আমি বরিশাল যাচ্ছি। তো বলে মাথা খারাপ তোমার, কি হয়েছে, কেন এরকম করতেছো? আমি বলছি আমি 1 মিনিটও ঢাকায় থাকবো না, আমি এখন চলে যাব। আমার হাজবেন্ড অফিসে, আমি আমার মেয়েকে নিয়ে একা চলে গেলাম বরিশালে। মা যে আমাকে বললো যে তুই কোরবানির আগের দিন যদি আসিস তাহলে আমাকে এসে কি দেখবি। তো আমি আমার মেয়েকে নিয়ে 2টার গাড়িতে চলে গেলাম বরিশালে গিয়ে দেখি মায়ের চোখের দিকে তাকিয়ে দেখি যে মায়ের চোখ সাদা হয়ে গেছে। আমার কেন জানি মনে হচ্ছিল যে মা আর বাঁচবে না। তো 15 দিন বাড়িতে ছিলাম, প্রতিদিনই মাকে দেখছি, খেতে পারতো না, একদম লাস্ট স্টেজে খেতেই পারেনি। ঠিক কোরবানির দিনে মা মারা গেলেন। দুঃখজনক। এই ক্যান্সার যাদের হয়েছে কেবলমাত্র তারাই জানে যে একটা ফ্যামিলিতে কি চলে। আল্লাহ মাফ করুক। 2000 আমি তখন হসপিটালে চাকরি করতেছি। তো আমার এক পরিচিত আন্টি 2010 সালে আমার এক পরিচিত আন্টি, সে আমাকে বলল কি সুলতানা তুমি তো হসপিটালে চাকরি করো, তুমি একটা কাজ, ও তখন আমি সরি ভাইয়া ফাঁকে একটু বলে নেই, আমি তখন ইউনাইটেড হসপিটালে জয়েন করি 2010 সালের 11 তারিখ, জানুয়ারির 11 তারিখ। তো আমার এক ওই হসপিটালে চাকরি করা অবস্থায় এক আন্টির সাথে আমার পরিচয়। তো ওই আন্টি আমাকে ফোন করে বললো কি সুলতানা তুমি তো হসপিটালে কাজ করো, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা ট্রেনিং করানোর ব্যবস্থা করতেছি। কি আন্টি, কিসের ট্রেনিং? ঔষধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায়। এটা কিন্তু আমার মা যখন ক্যান্সার তখন কিন্তু আমি এটা জানি না ভাইয়া। তো আমি যখন আন্টি আমাকে তখন বললো, আমি খুব আমার একটা ছিল ছোটবেলা থেকে, সেটা হলো সব কিছু আমাকে শিখতে হবে। মানে সেটা রান্না হোক, সেটা পার্লারের কাজ হোক, সেটা বুটিক্সের কাজ হোক, অর্থাৎ যে কোনো কিছু আমি দেখবো আমাকে ওটা শিখতে হবে। তো আন্টি তখন আমাকে বললো কি তুমি একটা কাজ করো, এই ট্রেনিংটা করো। কি ট্রেনিং আন্টি? সেটা হলো ঔষধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায়। তো আমি যেহেতু হসপিটালে চাকরি করি, আমার তখন মনে হলো এমনি জাস্ট শিখে নেই, এটা আমার কোনো কাজে লাগুক বা না লাগুক, আমার শিখতে তো সমস্যা নেই। তো
তো আমি যে ট্রেনিংটা ছিল কিন্তু 3 থেকে 4 দিনের, 3.5 দিন, মানে প্রথম 3 দিন ছিল পুরোপুরি, আর পরে একদিন ছিল একদম হাফ, 3.5 দিন ট্রেনিংটা আমাদেরকে যেটা শিখাইছে সেটা হলো যে আপনি যখন কোনো অসুখে ভুগবেন, আপনাকে ওই ওষুধটা, আপনি ওষুধ খেলে কিন্তু আপনি সাথে সাথে ভালো হয়ে যাচ্ছেন। যেমন আজকে ওষুধটা খাচ্ছেন, ব্যথার ওষুধ রাতে খেলেই কিন্তু আপনি রিমুভ হয়ে যাচ্ছে, যে আপনার ব্যথাটা একদম চলে যাচ্ছে, বাট আপনি কিন্তু পুরোপুরি রিমুভ হচ্ছে না। রাইট। আপনি কিন্তু কালকে আবার কিন্তু ওই পেইনটা আবার কিন্তু ফিল করবেন। তো আমাদেরকে যেটা শিখালো সেটা হলো, আপনি তো আকুপ্রেশার, আকুপাংচার এটার নাম শুনেছেন। তো আকুপ্রেশার, আকুপাংচার না, জাস্ট আকুপ্রেশার। কিন্তু আকুপ্রেশারের থেকে বড় যেটা, সেটা হলো আপনি পেশেন্টকে 1 ঘন্টা থেরাপি দিবেন এবং 1 ঘন্টা কাউন্সিলিং করবেন। আচ্ছা। আপনার ব্রেন থেকে যখন চলে যাবে যে আপনার কোনো অসুখ হয়নি প্রতিদিন, যেমন ধরেন আপনি যখন আমার সাথে, আপনার কোমরে ব্যথা, আপনি যখন আমার সাথে কথা বলছেন, আপনার কিন্তু কোমরে ব্যথা আপনি ফিল করছেন না, বাট আপনার কনসেন্ট্রেশনটা অন্যদিকে আছে। হ্যাঁ, আপনি যখন কথা বলা বন্ধ করছেন তখন কিন্তু আবার ফিল করছেন আপনার কোমর ব্যথা, কনসেন্ট্রেশনটার কারণে। হ্যাঁ। তো আপনার ব্রেন থেকে যখন পুরোপুরি সরাই ফেলা হবে যে আপনার আসলে কোনো কিছু হয়নি, তখনই আপনি সুস্থ। এই ট্রেনিংটা দেওয়ার পরে আমি, এটা কিন্তু জাস্ট আমি কোনো ধরনের কোনো সার্টিফিকেট ছাড়া, কোনো ধরনের কোনো কাজ ছাড়া, মানে আমার কোনো কাজে লাগবে না, তারপর জাস্ট আমি ট্রেনিংটা নিলাম। ট্রেনিংটা নেওয়ার পরে যেটা হলো, আমি 1-2 করে আমি তখন ওটা কাজে লাগাচ্ছি, যে আপনি এটা করে দেখেন তো কি হয়। আমি একটা ক্যান্সারের পেশেন্ট দেখলাম, ওনার 4টা ক্যান্সার ছিলেন। 4টা ক্যান্সার বলতে ওনার আপনার পাকস্থলী থেকে একদম পাইপ বাহিরে বের করে দেওয়া ছিল, মানে পায়খানাটা বাহিরে চলে আসবে। ওনার ভিতরে কোনো খাবার হজম হচ্ছে না, ওই জায়গাটাতে ছিল তার একটা ক্যান্সার। তার গল ব্লাডারে ক্যান্সার, তার জরায়ুতে ক্যান্সার। তো সে তখন সিঙ্গাপুরে অনেকবার কেমোথেরাপি নিচ্ছে। নেওয়ার পরে সে আমার এই ট্রেনিংটার কথা সে শুনলো, কার কাছে শুনলো এটা আমি জানি না। সে আমাকে একদিন ফোন করে বলল, আপনি কি সুলতানা বলছেন? হ্যাঁ। আপনি কি একটা ট্রেনিং করেছেন? হ্যাঁ, আমি ট্রেনিং করেছি। কেন? আপনি একটু আমার বাসায় আসবেন। তো ওনার বাসার অ্যাড্রেস আমাকে পুরোপুরি দিয়ে দিল। আমি বললাম যে আপু, আমি তো চাকরি করি, আমি তো শুক্রবার ছাড়া সময় হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি শুক্রবারই আসো। তো ওনার বাসা ছিল মগবাজার। আমি শুক্রবার দিন ওনার বাসায় গেলাম। ওনার সব হিস্টোরি আমাকে বলল, এই ঘটনা। আমি বাবা জীবনে আর কেমোথেরাপি দিতে চাচ্ছি না, মানে বেঁচে থাকি আর মরে যাই, আমি কেমোথেরাপি দিব না। মানে কেমোথেরাপিটা যখন ব্লাডের ভেন দিয়ে ঢুকে, তখন মা বলতো যে মনে হচ্ছে কি আগুন ঢুকে, মানে আগুন ভিতরে ঢুকতেছে। তো ওই আপু আমাকে বলল যে আমি জীবনে আর যাই হোক আমি কেমোথেরাপি দিব না, তাতে বাঁচি মরি। তো আমি তখন আপুকে বললাম, আপু আমার মায়েরও ক্যান্সার ছিলেন, মাও ক্যান্সারে মারা গেছেন। তো বলে তুমি তখন ট্রেনিংটা করোনি? না, আমি ট্রেনিংটা করিনি। তো আচ্ছা ঠিক আছে, আমি তোমার থেরাপিটা 10 দিন দিয়ে দেখব। আমি 10 দিন দেখব, 10 দিন দেওয়ার পরে যদি দেখি আমার কাছে ভালো লাগছে তাহলে আমি থেরাপিটা দিব। তো ওনাকে আমি থেরাপিটা দিলাম। থেরাপিটা দেওয়ার পরে উনি 10 দিন যেতে না যেতে 7 দিনের মাথায় বলছে আমাকে যে আমি বেটার ফিল করছি। আপনি কিভাবে বেটার ফিল করছেন? আমি তো আপনাকে কিছুই করি না এখনো। বলে যে না, আমি কেন জানি মনে হচ্ছে তোমার এই থেরাপিতে আমি সুস্থ হয়ে যাব। তো সে 3 মাস থেরাপিটা নিল। নেওয়ার পরে সে ইউনাইটেড হসপিটালে ক্যান্সার বিশেষজ্ঞ একজন ডাক্তার আসে, শান্তনু চৌধুরী, সে ওনাকে দেখালো। ডাক্তার তাকে দেখে বলল যে তোমার তো নেই, কি বলে, ক্যান্সার নেই তোমার শরীরে। আপনি কি করে বুঝলেন যে আমার শরীরে ক্যান্সার নেই? বলে তোমাকে দেখে মনে হচ্ছে না, ক্যান্সারের যে পেশেন্ট, এই পেশেন্টদেরকে যেভাবে দেখায় তোমাকে সেরকম দেখায় না। তো ওই আপু তখন শান্তনু চৌধুরীর সাথে আলাপ করলো যে আমি ওর কাছ থেকে এই থেরাপিটা নিচ্ছি, আপনি কি এটার সাথে একমত কিনা এবং আপনি এই থেরাপিটা নেওয়ার পক্ষে কিনা। তখন ওই শান্তনু চৌধুরী বলল যে তুমি তো অনেক বড় কিছু নিয়ে ফেলতেছো, মানে আমার কাছে আসছো, তুমি তো তার থেকে বড় কিছু নিচ্ছ, যে তুমি কাউন্সিলিং করে একটা পেশেন্টকে যে পুরোপুরি সুস্থ করা যায় সেটার ব্যাপারে সে 100% একমত, শান্তনু চৌধুরী। তো তারপর দিন সে অ্যাপোলো হসপিটালে তার পুরো বডি চেক আপ করলো এবং তার কোনো ক্যান্সারের আসেনি।
3 দিন পরে তার রিপোর্ট আসলো, তার কোনো ক্যান্সারের জীবাণু তার শরীরে নেই। তো আমি শুধু ভাইয়া এই পেশেন্ট না, আমি আরও এরকম প্রায় 10-12টা পেশেন্ট দেখেছি, খুব যে বেশি দেখেছি তা না, সবগুলা পেশেন্টই মোটামুটি সুস্থ হয়ে গেছে। তখন আমার মাথায় আসলো যে আর একটু বলে নে, এর ভিতরে আমার সেকেন্ড বেবি হলো। সেকেন্ড বেবি হওয়ার পরে সেকেন্ড বেবি যখন হবে তার আগে আমি MBAটা করে ফেললাম অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে। আমি যখন ইউনাইটেডে চাকরি করি তখন থেকেই আমি চাকরি এবং পাশাপাশি MBAটা করে ফেললাম। তো MBAটা করার পরে আমি 2014 সালের সেপ্টেম্বরের 9 তারিখ জয়েন করলাম IFIC ব্যাংকে। তো IFIC ব্যাংকে যখন জয়েন করলাম তখন আমার মনে হলো যে আমি ব্যাংকে চাকরি করছি, ভালোই তো, মানে ব্যাংকে চাকরিটাই ছিল আমার খুব মানে প্রিয় একটা জব। যে আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে আমি যদি স্যালারি ছাড়াও হয় তাও আমি জীবনে একবার ব্যাংকে চাকরি করব, ব্যাংকে আমাকে চাকরি করতেই হবে। আমি যখন 2014-তে জয়েন করলাম ব্যাংকে, তার 1 বছর পরে আমার বেবি হলো, 2015-তে আমার বেবি হলো। তো এই ব্যাংকে জব করার পরে তখন আর আমি ওই থেরাপিটা আর কাউকে দিচ্ছি না, যেহেতু আমি হসপিটাল থেকে আমি একটা আলাদা প্রফেশনে চলে আসছি। এখানে আর আমার সাথে পেশেন্টের সাথে, আমি ইউনাইটেড হসপিটালে চাকরি করা অবস্থায় দেখা যাচ্ছে আমার সাথে কারোর না কারোর মাধ্যমে যোগাযোগ হতো বা কেউ না কেউ ফোন করতো। তো আমি যেহেতু ব্যাংকে চলে আসছি, এখন আর আমি ওখানে মানে ওই জায়গাটাতে ওই প্রফেশন আর আমি ফিরে যেতে পারছি না। তো 1 বছর পরে 15-তে আমার ছেলে হলো। ছেলে হওয়ার পরে আবার চাকরিতে জয়েন করলাম ব্যাংকে জয়েন করার পরে আমার মনে হলো যে না, আমার আসলে ফ্যামিলিতে একটু সময় দেওয়া দরকার। কেননা আমার ছেলে এবং মেয়ে, আমি যদি চাকরিটাকে আমি পার্মানেন্টলি নিয়ে নেই তাহলে আমার ছেলে মেয়েকে কে দেখাশোনা করবে, এবং মেয়ে বড় হয়ে যাচ্ছে, ছেলেও বড় হয়ে যাবে, কে ওদেরকে স্কুলে নিয়ে যাবে, কেই করবে। আমি তখন আমার হাজবেন্ড বললো কি তাহলে একটা কাজ করো তুমি, আমার ব্যাংকে কিন্তু আমি মার্কেটিংয়ে ভাইয়া, তো মার্কেটিংয়ে সেহেতু আমার ব্যাংকে ওইরকম সময় আমাকে দিতে হচ্ছে না। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি চাকরিটা ছেড়ে দাও, সংসারেই শুরু করো পুরোপুরি। কিন্তু সংসার তো আমি করব ঠিক আছে, কিন্তু আমার নিজের তো একটা আইডেন্টিটি লাগবে। আমি যতই চাকরি ছেড়ে দেই, সংসার করি, আমার নিজের তো আর কিছুই থাকলো না। তখন আমি একা একা খুব ভুগতেছিলাম যে আমি আসলে কি করব, আমি কি চাকরি করব নাকি ছেলে মেয়ে দেখব। তো আমি যখন ইউনাইটেড হসপিটালে চাকরি করি তখন আমি ওখানে বসে দেখতাম যে অনেক পেশেন্ট, আমি কিন্তু অ্যাডমিনে ছিলাম, তো আমাকে মাসের 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত স্যালারি শিটটা আসতো, এবং এই স্যালারি শিট নিয়ে আমাকে প্রতিটা ওয়ার্ডে যেতে হতো স্টাফরা সবাই ঠিকমতো আছে কিনা, কেননা স্যালারিটা তো ব্যাংকে চলে যাবে, ওরা ছুটিতে। তো আমি যখন ওয়ার্ডে যেতাম তখন আমি এরকম দেখেছি পেশেন্ট যে বাবা মা মানে ছেলে মেয়ে বিদেশে গেছে বা তাদের অফিসিয়ালি কোনো কাজে বাইরে গেছে, মাকে কার কাছে রেখে যাবে, মাকে হসপিটালে রেখে যাচ্ছে, মাকে হয়তো 2 মাস 3 মাস হসপিটালে রেখে যাচ্ছে। তো আমি তখন চিন্তা করলাম যে ওখানে বসে তখন দেখেছি যে অনেক বাবা মা যে ছেলে মেয়ে বাইরে যাচ্ছে বা মাকে কার কাছে রেখে যাবে। তো আমি তখন যখন আমি চাকরি ছেড়ে দিব এবং বাসায় থাকবো এরকম একটা চিন্তা ভাবনা করলাম, তখন আমার কাছে কিন্তু তখন বেশ কিছু টাকা আছে ভাই, আমি যে বলে নিলাম আমি এই যে থেরাপি দিচ্ছি এবং অফিসে চাকরি করেছি, এই টাকাগুলো কিন্তু আমার কাছে সব জমানো আছে। তো আমি তখন চিন্তা করলাম যে আমি তাহলে যদি মায়েদের জন্য আমাদের দেশের যে বৃদ্ধাশ্রমগুলো দেখি, সেই বৃদ্ধাশ্রমে দেখা যাচ্ছে যে বাবা মাকে সন্তান ফেলে রেখে আসে আর হয়তো খোঁজ খবরই নিচ্ছে না, কিন্তু আমি যদি ব্যতিক্রম কিছু করি যে মানে স্পেশালি যে মা আমার কাছে থাকবে, মানে মনে হবে যে এখানে সবচেয়ে ভালো জায়গাটাতে আছি, আমি যদি এরকম কিছু একটা করি, এটা কেন আমার মাথায় আসছে এটা আমি নিজেও জানি না। অনেকে আমাকে কোশ্চেন করে যে এটা আমি কেন করলাম, কোথা থেকে আসলো, আসলে কেন জানি আমি একদিন শুয়ে আছি, শুয়ে হঠাৎ করে ভাবতেছিলাম যে আমি যদি এরকম কিছু একটা করি
তো আমি আমার হাজব্যান্ডের কাছে কিন্তু বলিনি। কেন বলিনি? আমার হাজব্যান্ডের একটা আছে, সেটা হলো ওকে যখনই আমি কোনো কথা বলবো তখনই ও প্রথমে ওইটার একটা নেগেটিভ সাইড যতগুলো থাকে সেগুলো এনে দাঁড় করায়। তো ওকে না বলে আমার এক কাজিন আছে, ওর সাথে আমি আলাপ করলাম যে এরকম আমি একটা কিছু করতে চাচ্ছি, তুই কি বলিস? তো ও আমাকে বলে কি, আপনি আমাকে পুরো থিমটা দেন তাহলে আমি বলতে পারবো। তো ওকে যখন আমি পুরাটা বললাম, ও তখন আমাকে বলল যে আপু আমি একটা কাজ করি, এটা একটু দেখি তো একটু ফেসবুকে দিয়ে এটার কীরকম রেসপন্সটা কীরকম আসে। তো ফেসবুকে ও কিন্তু আমাদের তখন কিন্তু অফিস নেওয়া হয়নি, কিছুই নেওয়া হয়নি, জাস্ট এমনি ফেসবুকে একটা ও ছেড়ে দিল। এরপর থেকে ফোন আসা শুরু করলো, এটা কোথায়, কত টাকা রেট, মানে সব কিছু জানার একটা আগ্রহ তৈরি হলো। তো এত পরিমাণ আমি রেসপন্স পাচ্ছিলাম, তখন ও আমাকে বলল যে আপু আপনি শুরু করেন, আমার মনে হয় আপনি আগাবেন। আমার হাজব্যান্ডের কাছে আমি না বলে আমি কি করলাম, আমার ওই কাজিনকে নিয়ে শুরু করলাম যে তুই আমার সাথে থাকবি, তোর ভাইয়াকে কিন্তু আমি কিছুই বলবো না, যখন একদম পুরোপুরি শুরু করব তখন তাকে আমি বলবো। তো আমার হাজব্যান্ড বুঝতে পারছিল যে কিছু একটা আমি করব, কিন্তু তাকে আমি কিছুই বলিনি। তো আমার ওই চাচাতো ভাইটাকে নিয়ে আমি শুরু করলাম বাসা দেখা। 3 মাস আমি শুধু বাসা খুঁজছি, কেউ আমাকে বাসা দিবে না। আমি ওল্ড হোম করব, এটার জন্য কেউ আমাকে বাসা দিবে না। তো 3 মাস পরে আমি বাসাটা পেলাম। যেই ভদ্রলোক আমাকে বাসাটা দিল তাকে আমি প্রথমে বলছি যে আপনি আগে শুনেন আমি কি করব, আপনি আগে আমাকে আমার শুনেন, আপনার সাথে আমি পরে বাসা ভাড়া নিয়ে কথা বলবো। তো উনি যখন শুনলো যে আমি একটা ওল্ড হোম দিব, তো উনি আমাকে বলল যে ও মা, এটা তো একটা ভালো কাজের জন্য আপনি করবেন, এটাকে কেন, এটা তোকে তো আমি আরো স্বাগত জানাবো আপনাকে, কেন আমি বাসা দিব না। তো ভদ্রলোক বাসা দিল, কিন্তু বাসাটা আমার এত বড় বাসা ভাড়া আমার মাসে 85,000 টাকা। চালাবো কিভাবে? আমি তখন প্রচন্ড রকমের একটা, আমার কাছে যে টাকা ছিল আমি হিসাব করে দেখলাম যে 2 বছর আমাকে মানে মান্থলি 1 লাখ টাকা, 2 বছর মানে হলো আমাকে 24 লাখ টাকা হাতে নিয়ে তারপর নামতে হবে। এবং এর পিছনে তো আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে, যেটা আমাকে খাট কিনতে হবে, সব কিছু এভরিথিং, মানে একটা হসপিটালের মতো আমাকে সব কিছু করতে হবে। তো আমি তখন এটা শুরু করার সময় আমি যখন থেরাপিটা দিলাম তখন আমাকে রাওয়া ক্লাব থেকে ইনভাইট করা হলো যে কিভাবে ঔষধ ছাড়া সুস্থ থাকা যায়, এটা নিয়ে একটু আপনি আমাদের ক্লাবে একটু আলোচনা করবেন আমাদের সবার সাথে, যেহেতু আমাদের সবার বয়স হয়ে গেছে। তারপরে আমি এটা শুরু করলাম। এটা শুরু করার পরে আমি যখন বাসা ভাড়া নিলাম, বাসা ভাড়া অ্যাডভান্স দেওয়া থেকে শুরু করে আমি প্রচণ্ড রকমের একটা ভিতর থেকে কেন জানি আমার একটা শক্তি আসছিল যে আমি এটা পারবো এবং এটাতে আমাকে পিছনে ফিরতে হবে না। তো আমি শুরু করলাম। শুরু করার পরে 3 মাসের মাথায় আমি একজনকে পেয়ে গেলাম। সে আমার পরিবেশ দেখে খুব করলো। আমার কিন্তু থিমটা ছিল ওরকম ভাইয়া, যে আমার কাছে যেসব আন্টিরা থাকবেন বা মায়েরা থাকবেন, আমি যেহেতু ঔষধ ছাড়া সুস্থ থাকা যায় কিভাবে, সেটা যেহেতু আমি ওইটার উপর আমি একটা ট্রেনিং করেছি, তো আমার কাছে যেসব মায়েরা থাকবেন তাদেরকেও আমি ওই রকম ভালো রাখার চেষ্টা করব। তো আমার যে ওল্ড হোমটা, সেটার এটা হলো এরকম যে আমার কাছে আমার মা থাকেন, 3 দিন 4 দিনের জন্য আমি কোথাও যাব, বাট মাকে কিন্তু আমার সাথে নিতে পারছি না। মাকে আমি কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব? তো সে আমার ওখানে 2 দিন 3 দিনের জন্য রেখে যেতে পারে। এবং আমার এটার কিন্তু গভর্নমেন্ট, আমি সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু আমি রেজিস্ট্রেশন পেয়েছি। আমার কিন্তু কোনো নেই, মানে আইনি কোনো, মানে আমি যে কাজটা করেছি গভর্নমেন্ট থেকে আমার রেজিস্ট্রেশন করা আমার প্রতিষ্ঠানের। এবং এখন আমার কাছে মা আছেন, পার্মানেন্টলি আছেন 3 জন। অনেকেই আসেন এরকম যে 3 দিন 4 দিন। আপনার মায়ের মৃত্যুতেই মূলত আপনার এই সেন্সটা কাজ করে এবং তারপরে আপনি এই কাজগুলো করে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। বিষয়গুলো আসলে কতটুকু সায়েন্টিফিক নন সায়েন্টিফিক সেই হিসেবে আমরা যাচ্ছি না। আপনি আপনার জায়গা থেকে মনে করেছেন আপনার কিছু করা দরকার, আপনি সেটা করেছেন, এটা কি আমরা বড় করে দেখছি। আর একটা বড় জিনিস যেটা চলে আসে সেটা হচ্ছে যে আপনি এই গল্পটা আজকে এই মানে রেডিওতে আপনি কেন বললেন? আমি 2টো জিনিস বলতে আসছি এখানে। একটা হলো আমাদের দেশের অনেক মেয়েরা আছেন যে তারা দেখা যাচ্ছে যে খুব ভালো স্টুডেন্ট, বাট বাবা মায়ের চাপে পড়ে বা পারিপার্শ্বিক চাপে পড়ে তারা বিয়ে করার জন্য, মানে বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে হোক সমস্যা নাই, কিন্তু লেখাপড়াটা যেন চালিয়ে যায়, কারণ এর বিকল্প কিছু নেই।
এর বিকল্প কিছু নাই। আমি লেখাপড়া করছি, আমি চাকরি করতেছি, আমার বাবা মাই কিন্তু আমার সেটার ফল ভোগ করছেন। কাজেই আমার বিয়ে হলে ওখানেই কিন্তু আমার লাইফটা থেমে যাচ্ছে। আমি যেভাবে আসছি, আমাদের বাংলাদেশের প্রতিটা মেয়ে যেন এইভাবে আসে। ভাইয়া আমি আরেকটু বলে নিচ্ছি এটার আপনার এই মাধ্যমে আমি আমার এই মমস কেয়ার সেন্টারের পাশাপাশি আমি আমাদের দেশের যেসব গ্রামের গঞ্জে যেসব মেয়েরা থাকেন, যে হয়তো পারিবারিক অবস্থা খুব একটা ভালো না, বাট খুব ব্রিলিয়ান্ট, ঢাকা কোথায় থাকবে, কার কাছে থাকবে, আমি কিন্তু ওই মেয়েদেরকে কিন্তু খুব সাপোর্ট দিব। এবং এটাও শুরু করেছি যে ওরা ঢাকা আসবে, কোথায় ঢাকা ভার্সিটিতে ইন্টারভিউ দিবে বা কিংবা কোথাও চাকরির জন্য কাউন্সেলিং করার যে ব্যাপারটা বা গাইডলাইন দেওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, গাইডলাইন দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ সো বিউটিফুল। আমি একটা জিনিস যেটা বুঝি যে না, ডেফিনেটলি আপনি একটা, আমাদের একটা কথা আছে, এটা সম্ভবত ম্যাকগ্রেগরের থিওরি, মোটিভেশনের থিওরির একটা লাস্ট স্টেজ, যেটাকে বলা হয় সেলফ এস্টিম। মানুষের আসলে প্রথম চাহিদাটা শুরু হয় বেসিক থেকে, লাইক ফুড চাই, ক্লোথ চাই, শেল্টার চাই, এবং তারপর একটা সময় মানুষ সেটাকে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করে। মানুষ শেষ পর্যায়ে গিয়ে জীবনে যেটা চায় সেটা হচ্ছে, যদি অ্যাচিভমেন্টের জায়গা থেকে বলি তাহলে সেলফ এস্টিম। আর এই সেলফ এস্টিম স্টেজ মানে আত্মমর্যাদা যেটাকে বলি আমরা, এটাকে যদি মানুষ অ্যাচিভ করতে চায় বা এই জায়গাটাকে যদি বেশি ফোকাস, লাইক ধরেন একটা মানুষের সমাজে অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, জমি জমা আছে, তার জীবনে কোনো অভাব নাই, সে সারা জীবন বসে বসে খেতে পারবে, তাহলে ওই মানুষটা কেন পৃথিবীতে বেঁচে থাকবে? তার দরকারটা কি আসলে? সে দরকারের জায়গাটা হচ্ছে সে মানুষ তখন নিজের সুনাম চায়, নিজের সামাজিক পরিচিতি চায়, আমি যদি খুব সহজ করে বলি। তো এই সামাজিক পরিচিতি বা মানুষের কাছে পপুলার হওয়া বা মানুষের কাছে পরিচিত হওয়া, সুপরিচিত জন হওয়া, এটা আসলে তখনই সম্ভব যদি একটা মানুষের মধ্যে লেখাপড়া থাকে, যদি একটা মানুষের মধ্যে নিজে থেকে নিজে আর্ন করার ক্ষমতা থাকে। ন্যাচারালি আমি যেটা বলছি, এর বাইরেও যে এক্সেপশনাল কেস নাই তা না, অবশ্যই আছে, তবে সাধারণত হয় লেখাপড়া, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা, নিজে আর্ন করার ক্ষমতা এবং নিজেকে নিজে চালিয়ে নেবার ক্ষমতা, এবং একই সাথে একজন কমিউনিটি মানুষ হয়ে ওঠা, যে না আমার কমিউনিটিতে কন্ট্রিবিউট করার একটা জায়গা আছে। আমি আজকে এখানে যে মানুষটার গল্প এখানে প্রেজেন্ট করলাম, এখানে যদি একটা ছেলেকে বসিয়ে দিতাম তাহলে এটা কোনো গল্পই না, এটা সব ছেলের জীবনেই কম বেশি আছে, রাইট? কিন্তু একটা মেয়ের জীবনে কিন্তু এটা একটা গল্পের এই কারণে যে আমাদের যে সমাজ, সেই সমাজে একটা মেয়েকে আমরা যত কিছুই বলি না কেন, দেখবেন যে একটা মেয়েকে বড়ই করা হয় বিয়ে দেওয়ার জন্য। মূল কনসেপশনের জায়গা থেকে ঠিক আছে, মেয়েটা বড় হচ্ছে, কোনো রকম লেখাপড়া শিখে একটা ভালো ছেলের হাতে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে বাবা মায়ের একমাত্র উদ্দেশ্য। জায়গাটাতে নিশ্চয়ই পরিবর্তন আসছে, কিন্তু এখনো মোস্ট কমন সিনারিওটা হচ্ছে এটাই। সেই রকম একটা পরিবেশে বড় হয়ে আমাদের আজকের যিনি অতিথি ছিলেন, তিনি সেই জায়গাটা থেকে বের হয়ে এসছেন। না, নিজে একটা বিয়ে করেছেন, সেভাবে আমরা বিয়ে করাটাকে সাপোর্ট করি না। যদি এটা একটা ভুল সিদ্ধান্ত হয়ে যেত তাহলে নিশ্চয়ই এটা নিয়ে তার পুরো জীবনটাই আলোচিত হতো, সমালোচিত হতো, নিজের জীবনের বাকটা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারত, কিন্তু সেটা হয়নি। সেখানে তিনি একজন ভালো মানুষ পেয়েছেন, 12 বছরের মতো সংসার, আমি যদি ভুল না করে থাকি। সেখানে তিনি সামাজিক মানুষ হয়েছেন এবং একটা ছেলে হয়ে যে দায়িত্বটা পালন করার কথা ছিল তার মায়ের প্রতি, তিনি শহরে এসেছিলেন বলে সে দায়িত্বটা পালন করতে পেরেছেন। শুধু পেরেছেন তাই না, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের পরিসরে মায়েদের জন্য কিছু করার চেষ্টা করছেন। একেবারে গ্রামীণ পরিবার থেকে উঠে আসা, সেই 10 কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যাওয়া বা কলেজে যাওয়ার যে ঘটনা, সেখান থেকে একজন নারী সমাজের একজন নিজেকে আলোকিত করা এবং চারপাশকে আলোকিত করার জন্য কিছু করে যাচ্ছেন। আমরা কোনো কন্ট্রিবিউশনকেই ছোট করে দেখতে চাই না। হ্যাঁ, মোটা দাগে